এবং রাস্তা দিয়ে বের হওয়ার সময় যখন বাসা থেকে বের হতাম যে মনে হয় না যে আজকে আর বাসায় ফিরে আসা সম্ভব। তো ছাত্র দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক ছাত্র দলের কর্মী 10টা করে ফেক আইডি খুলবা এবং প্রত্যেক আইডি থেকে প্রতিদিন 10টা করে হচ্ছে আমাদের বিরুদ্ধে পোস্ট করবা। এখন যেটা আমরা প্রবণতা লক্ষ্য করছি, অনেকে এককভাবে মাস্টার মাইন্ড, অথবা আমি এককভাবে এই কর্মসূচি দিয়েছিলাম, অথবা আমি এককভাবে এই চিন্তাটা করেছিলাম, এটা আসলে একটা বোকামি ছাড়া কিছু না। কিন্তু ফার্স্ট সকল শহীদদের তালিকাগুলো একসাথে করে বিভিন্ন তথ্য উপাত্ত সহ সেই কাজটা ছাত্র শিবির করেছিলাম। মিডিয়ার মাফিয়াবাজি 5 তারিখ পরবর্তী সময় আপনারাও কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন বা ওটুকু দূরত্ব মেনটেন করে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন নাকি তাদের সাথে কোলাকুলি করেছেন? আসসালামু আলাইকুম দর্শক, দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান জুলাই 2024। আমি মাসুদ মারান আছি আপনাদের সাথে এবং আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। কেমন আছেন জাহিদ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন আশা করছি? আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এ কারণে অবশ্যই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ফেস দ্য পিপল পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। বিশেষত আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু জুলাইকে কেন্দ্র করে, পাশাপাশি আপনারা একটা বড় ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন, সমসাময়িক ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। সুতরাং প্রথমেই যদি জানতে চাই, বছর ঘুরে জুলাই আসলো, জুলাইয়ের অনুভূতি যদি আপনি আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ফেস দ্য পিপলের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জুলাইয়ের অনুভূতি তো আসলে খুবই আমাদের জন্য কষ্ট, আনন্দ, আশা সব কিছুই আছে। জুলাইটা এভাবে হয়েছে, একদিকে আমাদের একটার পর একটা শহীদ হওয়ার ঘটনা, আহত পঙ্গুত্ব হওয়ার ঘটনা, রক্ত ঝরে যাওয়ার ঘটনা, আমাদের ভাইদের অঙ্গহানির ঘটনা, হসপিটালগুলোতে লাশের পর লাশ স্তূপ পড়ে যাওয়ার ঘটনা। এটা যেমন আমাদের জন্য খুব হৃদয় বিদারক ছিল, কষ্টদায়ক ছিল, আবার মুক্তির একটা নেশা ছিল আমাদের মাঝে, সবার মাঝে, যে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই, একটা স্থায়ী পরিবর্তন আমরা চাই, এবং দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ কায়েম হয়ে গিয়েছিল এই ফ্যাসিবাদের পতন আমরা চাই। এরপর আলটিমেটলি একটা আশা ছিল, যে আশার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, ঘটেছে আলটিমেটলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার মাঝে লালন করা। তো এটি আমার অনুভূতি, যে শহীদদেরকে ধারণ করা, শহীদদেরকে ফিল করা, রক্তগুলোকে এখনও চোখের সামনে ভাসতে দেখা, পাশাপাশি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা। ধন্যবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখন ঠিক মনে করলো যে এই আন্দোলনের সাথে তারা যোগ দিবে, এবং ঠিক যদিও সেখানে আনুষ্ঠানিক ঘোষণার সুযোগ ছিল না, কিন্তু দলগতভাবে আপনারা কখন মনে করলেন যে এই আন্দোলনে আপনারা যুক্ত হবেন? কোটা আন্দোলনের প্রেক্ষাপটটাকে যদি আমরা একটু দেখি, যে 1996 সালে ছাত্র শিবির এই বিষয়ে প্রথম কথা বলেছিল। এরপর 2007 সালে এসেও এটা নিয়ে আন্দোলন হয়েছিল, বাট 2014 সালে এসে 2018 সালে এসে এটা ম্যাসিভ আকার ধারণ করেছিল। তো এরপরে সরকার সে সময় আন্দোলনকে দমন করার জন্য বেশ নির্যাতনের পথগুলোকে বেছে নিয়েছিল। আলহামদুলিল্লাহ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে 18 সালে সে আন্দোলন সরকার মেনে নিতে বাধ্য হয়। কিন্তু আপনি দেখেন 2024 সালে যখন একটি ডামি নির্বাচন হলো, সবার মাঝেই একটা ক্ষোভ বিরাজ করছিল, এর মাঝে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করছিল, পাশাপাশি সরকার ইন্ডিয়ার সাথে যে চুক্তি করেছিল, ট্রানজিট চুক্তি, সেটা যখন বাস্তবায়নের প্রেক্ষাপট তৈরি হলো, মানুষের ভিতরে এটা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হলো। তো আওয়ামী লীগের বিগত যে একটা তাদের পলিসি ছিল, একটা ইস্যুকে দিয়ে আরেকটি ইস্যু ঢাকার প্রবণতা, তো আমরা দেখেছি যে তারা এই কোটা ইস্যুটাকে নিয়ে আসলো, মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটা বইপড় সংগঠন, তাদের মাধ্যমে রিট করে আবার সেই রিটের আদেশ হিসেবে দেখা গেল 5 জুন আদালত থেকে রায় আসা হলো যে আগের যে পরিপত্র ছিল সেটাকে বাতিল করা হয়েছে, অর্থাৎ কোটা আবার পুনর্বহাল হবে। তো সেই 5 জুনের পরে কিন্তু ঈদের ছুটি শুরু হয়ে গেছে, ক্যাম্পাসগুলো থেকে সবাই বাড়িতে চলে গিয়েছিল।
ঠিক তখনই আসলে আমাদের ভিতরে এই চিন্তাটা এসেছে যে কোটা আন্দোলন তো একটা সমাধান আন্দোলন, এটা তো সমাধান হয়ে গেছে, এই সমাধান একটা ইস্যুকে আবার কেন নিয়ে আসা হলো, এটা নিয়ে তো অনেক রক্ত অনেক কিছু হয়েছে। তো আমরা তখনই চিন্তা করেছি এটা নিয়ে আমাদেরকে মুভমেন্ট করা উচিত এবং যত স্টেকস আছে আমরা সবার সাথে তখন আলাপ আলোচনা শুরু করি। কিন্তু ঈদের আগে আসলে আন্দোলনটা যেহেতু ক্যাম্পাস বন্ধ শুরু করা যায়নি এবং আমাদের প্রস্তুতি ছিল ঈদের পরে যেন আন্দোলনটা শুরু হয়। বর্তমান যারা সমন্বয়ক ছিলেন বা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সবার সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছিল। আমাদের ঢাকা ইউনিভার্সিটি শাখার সাদিক কায়েম তিনি সভাপতি ছিলেন তৎকালীন, তো ওনার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের সাথে আলাপ আলোচনা করা, বসা। আমরাও বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে ঈদের সময়টার মধ্যে বসেছিলাম। দেন ঈদের পরে আস্তে আস্তে করে আন্দোলনটা মাঠে গড়াতে থাকে এবং জুনের শেষের দিকেই হচ্ছে ক্যাম্পাসগুলোতে কর্মসূচি দেওয়া শুরু হয়। বাট 1 জুলাই থেকে হচ্ছে আন্দোলনটা মাঠে আস্তে আস্তে করে আন্দোলনের তীব্রতা বা কঠোরতা সেটা বাড়তে থাকে। তো ছাত্র শিবিরের প্রসঙ্গটা আপনি প্রশ্ন করেছেন যে কখন থেকে যুক্ত। আমরা ওটার রায় 5 জুন হওয়ার পর থেকে এটা নিয়ে ভেবেছি, এটা নিয়ে সবার সাথে আলোচনা করেছি এবং তারপর থেকেই টোটাল জার্নির মধ্যে ছাত্র শিবির অংশগ্রহণ ছিল। আপনি কথার ফাঁকে বলছিলেন আবু সাদিক কায়েম যিনি, উনি সমন্বয়কদের সাথে যে যোগাযোগ বা এটা উনি কবে নাগাদ আপনাদের কনসার্নের মাধ্যমে এটা শুরু করলেন, এরকম কিছু বলা যাবে? জি, এটি আমরা যেটি বলছিলাম যে 5 জুন যখন রায় হয়েছে তখনই আমাদের একটা টিম গঠন করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সেই টিমে কেন্দ্রের সেক্রেটারি জেনারেল হিসেবে আমি ছিলাম, এটি কেন্দ্রীয় সভাপতি এই টিমটা করে দিয়েছিলেন। সেখানে আমাদের ছাত্র আন্দোলন সম্পাদক ছিলেন আমিরুল ইসলাম, তিনি তখন ছাত্র আন্দোলন সম্পাদক ছিলেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমাদের এই 3 জনের একটা টিম করা হয়েছিল এবং সেখানে আমাদের প্রচার মিডিয়া সম্পাদক ছিল তৎকালীন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানের দায়িত্বে পালন করছিলেন। এই 4 জনের টিম তখন থেকে আমরা কাজ শুরু করেছিলাম যে কোটা আন্দোলনটাকে আমরা কিভাবে করে একটা ম্যাসিভ লেভেলে নিয়ে যেতে পারি, এটাকে কিভাবে করে আবার পুনর্জীবিত করে যেন সরকার কোনোভাবেই এই কোটা আবার ফিরিয়ে আসতে না পারে, এই বিষয়টা তখন থেকে আমরা শুরু করছিলাম। যেহেতু আপনি তৎকালীন সাধারণ সম্পাদকের দায়িত্বে পালন করছিলেন, আমি যদি জানতে চাই যে পুরো জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের পুরো আন্দোলনে আপনাদের শিবিরের নেতাকর্মীর হতাহতের সংখ্যাটা কত? এটা কি আপনারা অফিসিয়ালি করেছেন বা এই পর্যন্ত? জি, আমরা সেটা করেছি, তবে আমরা সেটা পাবলিশ করছি না। কেন করছি না এই ব্যাখ্যাটা আমরা ইতিপূর্বে অনেকবার দিয়েছি। দেখুন, আমরা এই আন্দোলনটা দলীয়ভাবে ছিল না, দলীয় কোনো ব্যানার ছিল না এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যখন গঠন করা হচ্ছে তখন এটা নিয়ে আমরা বেশ আলোচনা করেছিলাম, অনেক পরামর্শ, অনেক মতামত যে এটার কী নাম হতে পারে, কোন নামে আমরা সেটা দাঁড়াবো, এখানে কি দলীয় কারো কোনো পরিচয় থাকবে কি না, এরপরে সমন্বয়ক যারা হবে তাদের পরিচয় কী হবে। প্রথম দিকে একটা আলোচনা এসেছিল যে এটা কি আহ্বায়ক কমিটি হবে নাকি নির্দিষ্ট কেন্দ্রীয় কমিটি হবে। তো আমাদের এটা তখন যেটা সবার মতামত ছিল বা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম যে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে হবে না, এখানে সবার পরিচয় সমন্বয়ক থাকবে এবং সমন্বয়কদের মধ্যে আবার লেয়ার সিস্টেম থাকবে। প্রথম সারিতে কিছু থাকবে, দ্বিতীয় সারিতে কিছু থাকবে, থার্ড সারিতে কিছু থাকবে, এভাবে করে সাজানোর বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সেই জায়গা থেকে দেখুন, যেখানে আপামর মানুষ এখানে জড়িত, প্রত্যেক শ্রেণী পেশা এখানে জড়িত, এখানে শুধু ছাত্র সংগঠন নয়, রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে দেশি বিদেশি, এরপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছে, মিডিয়া কর্মী যারা আছে, রেমিটেন্স যোদ্ধা, সবাই যেখানে সম্পৃক্ত, সেখানে একটা আন্দোলন শেষ হওয়ার পর আমি যখন আমার দলীয় ব্যানারে বলবো যে এই 5 জন আমার, এই 10 জন আমার, এটা তো পার্সিয়ালিটি হয়ে যায়, এটা তো এক ধরনের অন্যদের প্রতি অবজ্ঞা স্বরূপ হয়ে যায়। কিন্তু এটা যদি অন্য কেউ করে তাহলে কি পাশাপাশি এই প্রশ্নটাও আসে কিনা যে আপনি আসলেই এর সাথে যুক্ত ছিলেন কিনা, এই প্রশ্নটাও কি চলে আসে কিনা যদি অন্য একজন তার সংখ্যাটা পাবলিশ করে এবং বলে যে আমরা এতজন আমাদের হতাহত শিকার হলো। কেউ যদি করে আমরা সেটাকে ইগনোর করছি না, বাট আমরা জনগণের পালসটাকে বোঝার চেষ্টা করেছি, পাবলিক সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে এটা আমাদের অভ্যন্তরীণভাবে আপনারা কি এটা করেছেন? অবশ্যই করেছি। কিন্তু সেটা পাবলিক এবং আমি আপনাকে আরেকটু বলি, বাংলাদেশে শহীদদের যে প্রথম তালিকাটা প্রকাশ হয়েছিল, এটা একটা মানবাধিকার সংগঠন থেকে প্রকাশ হয়েছিল। আপনি যদি একটু অ্যানালাইসিস করেন এই তথ্যটা আপনি পাবেন। যদিও পত্রিকাগুলো প্রত্যেকদিন বিভিন্ন নিউজ দিয়েছে, এক দিন আজকে কোথায় কি হচ্ছে অথবা গতকাল কোথায় শহীদ হয়েছে, এভাবে করে বিভিন্ন তথ্য পত্রিকাগুলো টোটাল জুলাই জার্নির মধ্য দিয়ে দিয়েছে। কিন্তু ফার্স্ট সকল শহীদদের তালিকাগুলো একসাথে করে বিভিন্ন তথ্য উপাত্ত সহ সেই কাজটা ছাত্র শিবির করেছিলাম। আচ্ছা।
তো আমাদের শহীদদের মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল শহীদ হয়েছে। আমাদের রাজশাহী মহানগরের যিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, আপনি জানেন যে আমাদের একটা মহানগর শাখার গুরুত্বটা অনেক বেশি, এবং সাংগঠনিক সম্পাদক মানে হচ্ছে তিনি সেক্রেটারি অর্থাৎ থার্ড পজিশনের দায়িত্বশীল। তো এই লেভেলের দায়িত্বশীল শহীদ হয়েছেন। এবং প্রথম দিনে যারা শহীদ হয়েছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য তো অনেকেই ছিলেন। চট্টগ্রামের যে শান্ত, ফয়সাল আহমেদ শান্ত, তিনি আমাদের সদস্য প্রার্থী ছিলেন এবং তিনি সেখানকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। একবার ফার্স্ট ডেতে যে 6 জন শহীদ আবু সাইদ সহ, সেদিনের ঘটনা বলছি। এভাবে করে টোটাল জার্নির মধ্যে আমরা অসংখ্য দায়িত্বশীলের নাম নিয়ে আসতে পারবো। বাট এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু আনা সম্ভব হবে, এবং এটা এনে আমি কি অন্যদেরকে ইগনোর করার দিকে ঠেলে দিব কিনা, এটা আমাদের পর্যালোচনা এখন পর্যন্ত আসছে, এবং সে আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা শহীদ আমাদের শহীদ। আচ্ছা, যে ভাইটা কোনোদিন ছাত্র শিবির করে নাই, ছাত্র শিবির সম্পর্কে জানে না, যিনি শহীদ হয়েছেন আমি তার পরিবারের পাশে দাঁড়াবো, আমি তাকে আমার শহীদ, আমাদের শহীদ বলে দাবি করব। এই সেন্টিমেন্টটা থেকে মূলত ছাত্র শিবিরের সিদ্ধান্তটা নিয়েছি। এই কারণে আপনারা সেটা পাবলিক করছেন না। জাহিদ ভাই, যেহেতু আপনি দায়িত্বশীল পর্যায়ে ছিলেন ঠিক ওই আগুন ঝরা দিনগুলিতে, আমি যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স জানতে চাই ঠিক জুলাইয়ের ওই সময়গুলিতে আপনি কীরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন, সেটা রাজপথে বলি, ধরপাকড়, এই সব কিছুর যে একটা চ্যালেঞ্জ, আপনাকে ব্যক্তিগতভাবে যদি ওই স্মৃতিচারণগুলি করতে বলি, তাহলে খুব বেশি কষ্টের দিন বা ঝুঁকিপূর্ণ দিন কি ছিল? কোনো স্পেশাল কোনো মেমোরি, স্টোরি যেটা আপনার সব থেকে কঠিন মনে হয়েছিল আমাদের সাথে শেয়ার করতে পারেন? জি, ধন্যবাদ। দেখুন, জুলাইটাকে যদি আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করি, 5 জুনের পর থেকে ঈদের পরের ওই সময়টাতে আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়েছে আমরা কীভাবে করে আন্দোলনটা ক্রিয়েট করতে পারি, এমন একটা বিষয় ছিল। এরপরে জুনের শেষ দিক থেকে আস্তে আস্তে করে আন্দোলনটা মাঠে গড়ানো শুরু হলো। জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আন্দোলনটা একটু তীব্র হতে লাগলো। এরপরে হচ্ছে 14ই জুলাই পর্যন্ত যদি আমরা একটু ভাগ করি, তাহলে এখানে শেখ হাসিনার যে উক্তিটা ছিল যে রাজাকারের নাতিপুতি, এ ধরনের একটা মন্তব্য করেছিল। তারপর হ্যাঁ, রাইট, সেই প্রেক্ষিতে 14 তারিখ রাতে কিন্তু সারা দেশের হলগুলোতে তুমি কি আমি কি রাজাকার যে একটা ঐতিহাসিক স্লোগান, এটাই কিন্তু আসলে আন্দোলনের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। একদিক থেকে হচ্ছে হাসিনা সরকার সে সবাইকে একটা কটূক্তি করা, তিরস্কার করা, আর পাশাপাশি তারা সেটাকে অন করে একটা জ্বলে ওঠার মতো অবস্থা। আবার সেই জ্বলে ওঠাটা আওয়ামী লীগের উপর বা তাদের যারা নেতাকর্মী ছিল তাদের উপর এক ধরনের ইম্প্যাক্ট তৈরি করেছিল। তারা সেটার ব্যাকফায়ার বলা যায়, প্রতিক্রিয়া দেয়, রাইট, তারা সেটার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছিল। এবং সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাদের যারা মন্ত্রী ছিল তারা বলেছিল যে যারা এই কাজ করেছে, রাজাকার তুমি কি আমি কি রাজাকার স্লোগান দিয়েছে, এদেরকে দমন করার জন্য অথবা আন্দোলনকারীদেরকে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট। 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো, আপনি জানেন সেখানে নারী শিক্ষার্থী, এবং সেটা এখনো দৃশ্যমান আমাদের কাছে যে কিভাবে করে তারা নির্যাতনটা চালিয়েছে, রক্তাক্ত করেছে, আহত করেছে। তো সেই দিনই আমি কক্সবাজারে ছিলাম একটা প্রোগ্রামে, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে সেখানে অ্যাটেন্ড করেছিলাম। তো কক্সবাজার থাকা অবস্থায় যখন এই দৃশ্যটা জানলাম, অনলাইনে আমরা সেখান থেকে মিটিং করেছি। আমাদের ঢাকা ইউনিভার্সিটি শাখা কেন্দ্রের যে টিমটার কথা আমরা আগে বলেছি সেটা, পাশাপাশি হচ্ছে আমাদের ঢাকার যে শাখাগুলো রয়েছে, এখানে মহানগর শাখা রয়েছে, আরও বিশ্ববিদ্যালয় শাখাগুলো রয়েছে, তাদের সাথে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটার একটা প্রতিক্রিয়া অবশ্যই আমাদের দেখানো উচিত। কারণ এভাবে করে শিক্ষার্থীদের উপর হামলা করা ন্যাক্কারজনক। তারা অতীতে এটা করেছে, এখনও যদি এটা করে তারা পার পেয়ে যায়, তাহলে আসলে শিক্ষার্থীদের আর কোনো জায়গা থাকবে না, তাদের কোনো কিছু বলার, প্রতিবাদ করার, কোনো দাবি উত্থাপনের জায়গা থাকবে না। তো সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকার সবগুলো শাখা আমরা ঢাকা মেডিকেল কলেজে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আপনি জানেন যে সে সময় যখন আমাদের একটা টিম ছিল ট্রিটমেন্ট দেওয়ার জন্য, যাতে করে যারা আহত হয়েছে এদেরকে যেন ট্রিটমেন্ট দিতে পারে, বিশ্বাস করবেন সেখানে যাওয়ার পর তাদের উপর হামলা করা হয়েছে যারা ট্রিটমেন্ট দিতে গিয়েছে, এবং অনেকে আত্মীয় স্বজন বা বন্ধু পরিচয় দিয়েছে সে আহত আছে, তাদের উপর হামলা। এবং যারা আহত অবস্থায় ছিল ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তাদের উপর হামলা করেছে। 15 তারিখের ঘটনা সবগুলো। এবং ওই সময় যখন আমরা এটার একটা প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নিলাম, তখন দেখা গেল যে পুরান ঢাকার হাজী সেলিম সহ এরা সানকারপুর এলাকায় তাদের একটা বিশাল সন্ত্রাসী টিম সেখানে অবস্থান নিল। এদিকে ছাত্রলীগ, আবার রাজু ভাস্কর্য সহ এই এলাকা পুরাটাতে হচ্ছে পুলিশের অবস্থান ছিল, কোনো দিক থেকে কেউ মুভ করতে পারছিল না, এরকম একটা কঠিন পরিস্থিতি।
তো রাতে সিদ্ধান্ত ছিল যে হলে থেকে আন্দোলন শুরু হবে, মিছিল শুরু হবে, এনিহাও একটা প্রতিক্রিয়া দেখানো হবে, কিন্তু সবার মাঝে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হলো। তো আলহামদুলিল্লাহ সেই রাতে আমরা যেটা করেছিলাম, আমাদের ঢাকার আশপাশের শাখাগুলো সহ সেখানে অবস্থান নিয়ে, এই রেকর্ডগুলো আপনি এখনও পাবেন, যে একটা সংবাদ সম্মেলন করে এটার প্রতিক্রিয়া এবং কর্মসূচি দেওয়া হয়েছিল, এবং সেখানে আমাদের ঢাকার সকল শাখার দায়িত্বশীলরা সেই সংবাদ সম্মেলনে সমন্বয়ক হিসেবে যে ঘোষণা দিয়েছিল, তাদের চারপাশে ব্যারিকেড দিয়ে তাদের সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। তো এজন্য এর পরের ধাপটাতে যেটা হয়েছে, অর্থাৎ 16 জুলাই বা 17 জুলাই এখানে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়া করা হয়েছে, পুরোপুরি ক্যাম্পাস থেকে 17 তারিখ, রাইট, 17 তারিখ। এর মাঝে আবু সাইদ সহ 6 জনের যে ঘটনাটা ঘটে গেল 16 তারিখ, ঘটনাটা ঘটে গেল, এটা তো একটা মানে বাস্ট হওয়ার মতো, মানুষের যে ক্ষোভগুলো আছে এটা এখন বাস্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আন্দোলনটাকে আমরা আর এখন একটা জায়গায় রাখবো না, এটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেবো। এটা শুধুমাত্র এখন বিশ্ববিদ্যালয় থাকবে না, এটা কলেজ লেভেলে, স্কুল লেভেলে, মাদ্রাসা লেভেলে, সকল লেভেলে পৌঁছে দেবো। তখন আমাদের জানেন যে কেন্দ্রের বিভাগ রয়েছে মাদ্রাসায়, আমরা মাদ্রাসা বিভাগকে নিয়ে বসেছি। মাদ্রাসা সম্পাদককে দায়িত্ব দিয়েছে সারা দেশের মাদ্রাসাগুলিকে অর্গানাইজ করার জন্য, স্কুল সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা সহ গুরুত্বপূর্ণ স্কুলগুলিকে অর্গানাইজ করার জন্য, কলেজ সম্পাদক ছিল যিনি, ওনাকে কলেজগুলিকে আপনি দেখবেন এরপরে কিন্তু আস্তে আস্তে করে সেটা কলেজ, মাদ্রাসা সকল লেভেলে পৌঁছাতে লাগলো, এবং সেটার বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকলো না। এর মাঝখানে সরকার যেটা করলো যে তারা সংলাপের একটা আহ্বানমূলক ডাক দিলেন, যে আমরা সংলাপ, দরজা খোলা আছে। তো তখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা সবার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত দেখুন এককভাবে নেইনি। এখন যেটা আমরা প্রবণতা লক্ষ্য করছি, অনেকে এককভাবে মাস্টার মাইন্ড, অথবা আমি এককভাবে এই কর্মসূচি দিয়েছিলাম, অথবা আমি এককভাবে এই চিন্তাটা করেছিলাম। এটা আসলে একটা বোকামি ছাড়া কিছু না, অথবা এটা এক ধরনের প্রতারণা আমি বলবো, অথবা এটা টোটাল হলিস্টিক অ্যাপ্রোচ থেকে শহীদদের সাথে অসম্মানজনক বলবো। প্রত্যেকটা ইস্যু সবার সাথে আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে সিদ্ধান্তগুলো হয়েছিল। তো এই জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে যখন সংলাপের আহ্বান করা হলো, তখন আমরা সমন্বয়কদেরকে জানালাম, এবং তাদেরও অভিব্যক্তি এমনটাই ছিল যে কোনো সংলাপে আমরা বসবো না, এই রক্তের উপর কিসের সংলাপ আবার, আপনি সংলাপ তো আরও আগে করতে পারতেন, আপনি 1 জুলাই সংলাপগুলো করতে পারতেন, 10 জুলাই সংলাপ করতে পারতেন, কিন্তু এত কিছু ঘটার পর, এতগুলো হত্যাকাণ্ডের পর আমার ভাইদেরকে এভাবে আপনি স্পষ্ট হত্যা করছেন, আমরা দেখেছি সব জায়গায়, এরপরে আবার আপনার সংলাপ কিসের? এই জন্য আমরা আন্দোলনটাকে কন্টিনিউ করার জন্য দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছি। এর মাঝে আপনি জানেন যে ইন্টারনেট শাটডাউন হবে, এটাও আমরা কয়েকদিন আগে থেকে আজ করতে পারছি, এরকম কোনো একটা সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে। তো ইন্টারনেট শাটডাউনের ঠিক ওই মুহূর্তে আমাদের আগ মুহূর্তে সিদ্ধান্ত হয়েছে, যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় আমরা অফলাইন সিস্টেমে চলে যাব। অফলাইন সিস্টেমে গিয়ে সেখানে সবার সাথে যেন যোগাযোগ মেনটেন করা যায়, এটা আমাদের কেন্দ্রীয় অফিস সম্পাদক যিনি ছিলেন বর্তমান সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম, ওনাকে এটার মেইন দায়িত্বটা দেওয়া ছিল। উনি হচ্ছেন আমাদের রিজন ভাগ করা, যেমন ঢাকা বিভাগ, চিটং বিভাগ, এবার প্রত্যেকটা বিভাগের একজন থাকবেন। উনি আবার হচ্ছে সেখানকার যারা আমাদের লোকাল দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ, অর্থাৎ দিনের একটা সময় তারা বাসা থেকে বের হবেন এবং অফলাইন চালু করবেন, চালু করে সেখানে কথা বলবেন এবং আমাদের নির্দেশনা কি সেটা দিবেন, আবার মাঠের অবজারভেশন কি সেটা নিয়ে আসবেন। এটা ছিল টোটালি আমাদের শাটডাউনের যে সেগমেন্টটা, টাইমটা, ওই সময়ের পলিসি। এবং ওই সময় আপনি জানেন যে সমন্বয়ক কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম এবং এই লেয়ারটাকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল যে এনিহাও সমন্বয়কদেরকে সেভ করতে হবে, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে যা যা সাপোর্ট দেওয়া প্রয়োজন সব কিছু দিতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সে জায়গাটা করার জন্য, এবং অনেকাংশে সফলও হয়েছে। আপনি দেখেছেন যে সরকার এত গোয়েন্দা বিভাগ, এত সংস্থা, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনা, তাদেরকে গুম করেছে, কিন্তু এরপরও কিছু সমন্বয়কে কিন্তু খুঁজে পাই নাই। এটা আমি যে শুরুতে আমাদের যে প্ল্যানটা ছিল যে সমন্বয়কদের লেয়ার সিস্টেম চালু করা, যাতে করে একজন গ্রেপ্তার হলে, একজন গুম হয়ে গেলে বাকিরা যেন নেতৃত্ব দিতে পারে। তো এই কাজটা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাদিক কায়েম সহ তার যে টিম ছিল এবং আমাদের কেন্দ্র থেকেও কয়েকজন অ্যাসাইন করা ছিল, তারা খুব চমৎকারভাবে এই কাজটা করেছে। এরপরে যে সেগমেন্টটা আসে যে আপনার যখন ইন্টারনেট আবার খুলে দেওয়া হলো,
এখানে প্রাইভেট ইউনিভার্সিটি টার্নিং পয়েন্টটা বাদ পড়ছে। 18 প্রাইভেট ইউনিভার্সিটি জুলাই। অসাধারণ একটা জায়গা, যখন ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বলা হয়েছে হল ছাড়তে বাধ্য করা হবে, নতুবা জোর করে হল থেকে বের করে দিবে, প্রশাসন এমন সিদ্ধান্ত। এবং সরকার এটাই ভাবছিল যে পাবলিক ইউনিভার্সিটিগুলি যদি তারা একদম খালি করতে বলে তাহলে তো শহরে রাজনীতি বা এই বিক্ষোভটা একরকম দমন করাই যাবে। আর সবাই যদি তাদের বাড়িতে ফিরতে বাধ্য হয় তাহলে রাজধানীটা তো অন্তত ঠান্ডা হবে। কিন্তু এটা যে ব্যাকফায়ার করবে, পাবলিক শেষ হয়ে যাওয়ার পর প্রাইভেট এভাবে রাস্তায় নেমে যাবে। এবং ওই দিন কিন্তু 18 জুলাই সংবাদের তথ্য মতে 48 জন নিহত হয়েছে। এবং এই ঢাকার মধ্যে এত বড় একটা ম্যাসাকার, এটা সবাইকে একরকম অন্যভাবেই নাড়িয়ে দিয়েছে। জাহিদ ভাই, আমরা যদি পুরো ঘটনাটা বলি তাহলে তো অনেক সময়, এই পুরো সময়টাতেই আমি আপনার কাছেই জানতে চাই যে কোন ডে বা কোন মোমেন্টটা আপনার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছিল, বা আপনি হতে পারে গ্রেপ্তার হতে যাচ্ছিলেন, বা এই মনে করছেন যে খুব বেশি আর আসার জায়গা নেই, কোন সময়টা এটা? আসলে দেখুন, মানে আমি জার্নিটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানে এই জার্নিটা এত একটা বিস্তৃত জার্নি এবং প্রত্যেকটা ইস্যু আসলে গুরুত্বপূর্ণ। আপনি একটাকে বাদ দিয়ে আসলে আরেকটাকে গুরুত্বপূর্ণ, যেমন এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রসঙ্গটা এনেছেন, এবার আমি এর আগে বলেছিলাম যখন দেখছি যে এটা পাবলিকের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সরকার এখানে বন্ধ করে দিই, তখন আমরা কিন্তু এটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান নিয়েছিলাম। তো যেটা আমি বলছিলাম যে ইন্টারনেট শাটডাউন যখন খোলা হলো তখন আমাদের কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কেন? একদিক থেকে আমরা এক ভীতিকর পরিস্থিতি, সবাই আসলে কে কোথায় কি অবস্থায় আছে, সব একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় আছে, সমন্বয়কদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, রিচ করা বেশ টাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ যাদেরকে দিয়ে কর্মসূচি দেওয়া হবে। এরপরে হচ্ছে আমাদেরও ইতিমধ্যে অনেক ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, সারা দেশ থেকে সংবাদ আসতে লাগলো। ওই সময় আসলে আমরা কি করব, এটাকে আবার কিভাবে করে রিভাইভ করা যায়, কিভাবে আগের জায়গায় নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে বেশ আমরা টেনশন ফিল করেছিলাম। তো তখন আমাদের চিন্তা হচ্ছে যে আমরা আস্তে আস্তে করে এটাকে একটা স্লো মোশনে আবার এগিয়ে নিয়ে যাব। স্লো মোশনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা অনলাইনটাকে বেছে নিয়েছিলাম, যে অনলাইনে এটা যাতে করে সবার এঙ্গেজমেন্টটা বাড়ে। এরপরে হচ্ছে অনলাইনে যে নির্যাতনের চিত্রগুলো, সাদা চিত্রগুলো, এগুলোকে ফুটিয়ে দেওয়া। এরপরে আমরা যেটা করেছিলাম যে রিমেম্বারিং আওয়ার হিরোজ একটা কর্মসূচি ছিল, এটা হয়েছিল। এরপর লাল করে দেওয়ার যে বিষয়টা সেটা হয়েছিল। মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল, যে সবাই আদালতে যাবে, আদালত পাড়াগুলোতে যাবে। এরপর আস্তে আস্তে কিন্তু একটা ভালো অবস্থান তৈরি। এখানে আমাদের ছাত্র শিবিরের একটা কৌশল ছিল, সেটা আমি একটু শেয়ার করতে চাই। আমরা যখন ইন্টারনেট শাটডাউনটা ওপেন করা হলো, তো তখন আমরা চিন্তা করেছি আমাদের তো অধিকাংশ ক্যাম্পাসের যারা জনশক্তি রয়েছে তারা তাদের এলাকায় চলে গিয়েছে বাধ্য হয়ে। তো আমরা তাদের এই তালিকাগুলো করে প্রত্যেকটা ক্যাম্পাসে যারা পড়ে, ফর এক্সাম্পল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ পড়ে, কিন্তু তিনি এখন অবস্থান করছেন চিটংয়ের কোনো একটা উপজেলায়, তো আমরা চিটংয়ের সাথে ওনাকে কানেক্ট করিয়ে দিয়েছি আমাদের স্থানীয় দায়িত্বশীলের সাথে। আবার কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তিনি নীলফামারীতে অবস্থান করছেন, ওনাকে আমরা নীলফামারীর সাথে কানেক্ট করিয়ে দিয়েছি। তো এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব যারা ছিল তারা যখন লোকালি জেলা মহানগরের সাথে এঙ্গেজড হয়ে গেলেন অথবা স্থানীয় ক্যাম্পাসগুলোর সাথে এঙ্গেজড হয়ে গেলেন, তখন তারা খুব চমৎকারভাবে আবার সবাইকে জাগিয়ে তুলতে সক্ষম হয়। এবং আপনি দেখবেন যে একটা পর্যায়ে আন্দোলনটা কিন্তু একবারে থানা, এরপরে উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান বেস চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল বলে মনে হয়। জাহিদ ভাই, যেহেতু অনেক বড় একটা জায়গা থেকে আপনি আন্দোলনটা দেখেছেন এবং ফেস করেছেন, আমি যদি জানতে চাই একদম ব্যক্তিগত জায়গা থেকে আপনি আন্দোলনে শরিক হওয়া, সেটা রাজপথ হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ঝুঁকির মধ্যে দিয়ে যাওয়া, এই জিনিসগুলা অভিজ্ঞতা কেমন ছিল যদি বলেন? আচ্ছা, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে আমি তো আসলে এমন একটা জায়গায় পজিশনে ছিলাম যেখানে সবার সাথে সমন্বয় করতে হয়েছে। যেমন ধরুন, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিকে একটা সেগমেন্টে রাখি, তাহলে ঢাকা ইউনিভার্সিটির সাথে সমন্বয়কদের সাথে ওই লেয়ার থেকে অনেকগুলো ডিসিশন মেকিংয়ের কাজ করতে হয়েছে। আবার টোটাল ঢাকার আন্দোলনকে ডিজাইন করতে হয়েছে আমাদের। এখানে আমরা অনেকগুলো সেগমেন্ট করে আমাদের বিভিন্ন দায়িত্বশীলকে ভাগ করে দেওয়া ছিল। এরপর সারা দেশকে কানেক্ট করা এবং আন্দোলনের পলিসি হওয়ার পর, সিদ্ধান্ত হওয়ার পর সেটা এক্সিকিউশন কিভাবে হবে, এর প্রত্যেকটা বিষয়ের সাথে আসলে ডিরেক্টলি ইনভলভ ছিলাম। তো পজিশনটা ছিল আমরা পুরো ঢাকাতেই বিচরণ করতাম, যেহেতু অনেকগুলো সিদ্ধান্ত আসলে তখন মোবাইলে নেওয়া যেত না, এটা রিস্কি ছিল। এজন্য অনেক ক্ষেত্রে হচ্ছে কোথাও রামপুরা গিয়ে বসতে হয়েছে, কখনো শাহবাগের কোথাও গিয়ে বসতে হয়েছে।
কখনো হচ্ছে যাত্রাবাড়ি কোথাও গিয়ে বসতে হয়েছে, উত্তরা বসতে হয়েছে। তো এই সময় আসলে সময়গুলো এমন ছিল যে বাসা থেকে বের হচ্ছি, কারণ আমরা তো সেক্রেটারি জেনারেল ছাত্র শিবির, এটা তো সবার কাছে আমার পরিচিত, এটাই প্রশ্ন, জানে। আপনাদের তো চিনে ফেলার সুযোগটা অনেক বেশি ছিল, তাহলে এই যে বের হতেন আবার আন্দোলনে যোগ দিতেন, ওই জার্নিটা তখন আসলে আমাদের কাছে পরিস্থিতিটা এমন যে সব দিকে রক্ত আর রক্ত। এই রক্তের মধ্যে আসলে আমি আপনাকে নিজেকে কি সেভ করব, এই সেভের কোনো চিন্তা ছিল না। কাজ করছি, এখন যেখানে যেটা তাকদিরে থাকবে সেটা হবে, অনুভূতিটা অনেকটা এমন ছিল। এবং রাস্তা দিয়ে বের হওয়ার সময় যখন ঘর থেকে বাসা থেকে বের হতাম, যে মনে হয় না যে আজকে আর বাসায় ফিরে আসা সম্ভব, অথবা যেখানে যাচ্ছি, যে ডেস্টিনেশনে যার সাথে দেখা করতে যাচ্ছি তার কাছ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, এ ধরনের কোনো নিশ্চয়তা ছিল না। আবার রাতে যখন বাসায় গিয়ে ঘুমোতে যেতাম, ঘুমানো তো এক জায়গায় ঘুমোতে পারিনি আমরা রাতে, তখন এক এক সময় এক একটা জায়গায় ছিলাম, যেটা বললাম ঢাকার বিভিন্ন এরিয়াতে থাকতে হয়েছে। তো ওই সময় রাতে যখন ঘুমানোর জন্য রাস্তা মানে দরজাটা বন্ধ করতাম, তখন মনে হতো যে হয়তো কখনো রাতে কোনো একটা সময় এসে দরজা নক করবে, উঠে হয়তো গ্রেপ্তার করবে, অথবা কোনো একটা ঘটনা ঘটে যাবে। ঠিক এই চিন্তাগুলো নিয়ে ঘুমোতে যেতাম। আর রাতের ম্যাক্সিমাম সময়টা আসলে আমাদের ঘুম হতো না। ওই সময় অনলাইনে যে গ্রুপগুলো ছিল, এই গ্রুপগুলোতেই ম্যাক্সিমাম সময়টা কাটতো। পলিসি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সারা দেশের খোঁজ খবরগুলো নেওয়া, এরপর আগামী দিনের যে কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে সেটা কিভাবে ঘোষণা হবে, কার মাধ্যমে হবে, অথবা হচ্ছে সেটা ঘোষণা হওয়ার পর আমাদের জন্য রিস্ক বিষয়গুলো কি কি থাকবে, সেটাকে আমরা কিভাবে ট্যাকেল দিব, এরপর সবাইকে অ্যাকোমোডেট করা। আসলে এই টোটাল জার্নিটা এভাবে গিয়েছে। রাজধানীর কোন স্পটটাতে আপনার একদম সশরীরে বেশি থাকা সুযোগ হয়েছে এবং একরকম ঝুঁকির মধ্যে? উত্তরাতে বেশি সময় থাকা হয়েছে, এরপর রামপুরা, আপনার বসুন্ধরা এলাকা, এই এলাকাগুলোতে কম্পারেটিভলি একটু বেশি থাকতে হয়েছে। আচ্ছা, যদি বলি আপনার কোন দিন বা কোন সিদ্ধান্তটা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের জন্য আপনি টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচনা করবেন? খুবই সংক্ষেপে জানি, এক দুইটা বলা মুশকিল, তারপর ওখান থেকে বেছে নেয় আর কি। আমি যেমনটা আগে বলছিলাম, জার্নির পুরোটা সময় আসলে প্রত্যেকটা দিনে টার্নিং পয়েন্ট, প্রত্যেকটা মুহূর্তে টার্নিং পয়েন্ট, প্রত্যেকটা সিদ্ধান্তে টার্নিং পয়েন্ট। তবে আমাদের জন্য একটা বিষয় বেশ ক্রিটিক্যাল ছিল, যেহেতু 6 জুন ঘোষণা ছিল আগে থেকেই যে লং মার্চ টু ঢাকা। তো এটা যখন 4 তারিখে একটা বড় মেসাকার হলো, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, রাইট এবং বড় মেসাকার হয়েছিল ফেনীতে, সিলেটে, কুমিল্লা ওই সময়টাতে। তো তখন সবার মধ্যে থেকে এই একটা প্রস্তাব আসলো যে আমরা কিভাবে আর কন্টিনিউ করব, যদি 2 দিন কন্টিনিউ করি তাহলে 5 তারিখেও তো আমাদের এরকম আরও মেসাকার করবে, আরও শাহাদাতের ঘটনা ঘটবে। তখন এটা নিয়ে বেশ একটা মানে আমাদের পরামর্শের জায়গায় একটা কনফ্লিক্ট বা হচ্ছে মত দ্বিমত আসতেছিল, যে আমরা যদি আবার 5 তারিখে বলি তাহলে তো প্রস্তুতি ভালো হবে না, বা সবাই ঢাকাতে আসতে পারবে না। তো আসলেও আবার একটা রিস্ক জোন, সরকার আগে থেকে প্রস্তুতি নিয়ে সবাইকে দমন করবে। তো এই সিদ্ধান্তটা নিতে গিয়ে আমাদের বেশ ব্যাক পেতে হয়েছে, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি, এবং সেটা আসিফ মাহমুদের মাধ্যমে ঘোষণা হয়েছিল ফার্স্টে, পরশু দিন নয় আগামীকালকে হবে লং মার্চ টু ঢাকা। তো তখন আমরা আমাদের বলেছিলাম যে এখন আর আমাদের পিছনের দিকে তাকানোর সুযোগ নেই, যে যেখানে যেভাবে পারি ঢাকাতে মুভ করি, এবং ঢাকার সেগমেন্টগুলো আমি যেটা বলেছিলাম যে সবাইকে, আলহামদুলিল্লাহ এরপরে তো আল্লাহ তাআলার ইচ্ছায় বিজয় হয়েছে। বাট এই সিদ্ধান্তটা নেওয়াটা বেশ কঠিন ছিল আমাদের জন্য। ভেরি গুড। আর যদি এবার শেখ হাসিনা সরকার, তৎকালীন সরকারের দুটা সিদ্ধান্ত বলি বা একটা সিদ্ধান্ত এমন বলবেন যেটা আসলে সরকারের পতনটাকে অনেক বেশি অনিবার্য করে ফেলেছিল? ওই 36 দিনে তো সরকার অনেক বেশি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি, পলিসি তারাও কোনোটা কম রাখেনি, এমন কোনো সংস্থাকে কাজে লাগায়নি যেটা তাদেরকে হেল্প করতে পারবে। কিন্তু এমন মেজর কোন ভুল যেটা শেখ হাসিনার মসনদটাকে ভেঙে চুরে তছনছ হতে সাহায্য করেছে? আসলে এখানেও সরকার ব্লান্ডারিং করছে হচ্ছে প্রত্যেকটা ইস্যুতেই, তারা আসলে সিদ্ধান্তগুলো একটা দিয়ে একটাকে ঢাকতে চাইছেন, এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড ঘটানোর যে সিদ্ধান্তগুলো, গুলি করে সবকিছু নিঃশেষ করে দেয়া, আগে যেরকম কখনো জামাতের উপরে করেছে, ক্যাম্পাসে লেলিয়ে দেয়া, রাইট, এই বিষয়গুলো ছিল। বিক্ষুব্ধ একটা ছাত্র সমাজকে আপনি, তারা এমনিতেই একটা বিক্ষুব্ধ অবস্থায় আছে, সেখানে তাদেরকে আপনি কটূক্তি করে বা কাটা ঘায়ে যদি লবণের ছিটা, এই বিষয়গুলি তো মনে হচ্ছে পুরো আন্দোলনটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করেছে। জুলাই ঐক্য যদি বলি, আমরা প্রায় 16 বছরের যদি বলি যে পরাধীনতার থেকে মুক্তি পেলাম যে এই জুলাইয়ের মাধ্যমে, এবং এখানে আমরা পুরো বাংলাদেশটাকেই
এক হতে দেখলাম, এবং ওই ঐক্যটাই আমার মনে হয় যে আমাদেরকে নতুন করে স্বাধীনতা পাইয়ে দিতে সাহায্য করেছে। ঠিক ঐক্যটা কি আগের জায়গায় আছে নাকি ফাটল ধরেছে বলে মনে করেন? আমি পার্সোনালি মনে করি যেহেতু সবার আলাদা দল, আলাদা মত, আলাদা আদর্শের ভিন্নতা থাকবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটি সৌন্দর্য বটে। তবে জুলাই প্রশ্নে আমরা এক আছি, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। যদি কোথাও একটু ফাটল বা একটু ঘাটতি হয়, এটা সময়ের প্রয়োজনে, জুলাইয়ের প্রয়োজনে, জুলাই ঐক্যের প্রয়োজনে এক হয়ে যেতে পারে। আমি একই প্রশ্ন ছাত্রদল সভাপতি আকিব ভাইকে করেছিলাম। উনি ফাটল ধরেছে এটা পুরোপুরি স্বীকার করেছেন, এবং এই ফাটলের মানে অনেকটা দায় আপনাদেরকে দিয়েছেন, কারণ আপনারা অনলাইনে আপনাদের কর্মী সমর্থকরা গুজব এবং প্রপাগান্ডা ছড়িয়ে তাদেরকে একরকম ডিমোরালাইজ বলি আর তাদেরকে ছোট করার এই কাজটা আপনারা করছেন। সে এই বিষয়ে কী বলবেন? না, এটি তো অভিযোগ, একটা ভিত্তিহীন অভিযোগ, আসলে কখনো সঠিক বলে মনে করি না আমি এটা। আর আমাদের কোনো জনশক্তি এটা করছেন, এটা আমাদের কাছে প্রতীয়মান না। এখন কোনো অতি উৎসাহে যদি করে থাকে, তো রাজনৈতিক যারা দায়িত্বশীল, যারা দায়িত্বপূর্ণ পদে আছেন, তাদেরকে তো একটু ভারত্বপূর্ণ হইতে হয়। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে যখন আমি মন্তব্য করে ফেলবো, ছোটোখাটো কোনো বিষয়ের সাথে যখন আমি এঙ্গেজড হয়ে যাব, তাহলে তো আমার পলিটিক্যাল যে একটা ভারতের জায়গা, সেটা তো নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো কারো কারো ক্ষেত্রে ঘটছে। আমার মনে হয় সবাইকে তার পজিশনটা চিন্তা করে ঠিক পজিশনের আলোকে কথা বলা, মন্তব্য করা এবং সে আলোকেই হচ্ছে চিন্তা করা উচিত। তাহলে আমাদের সবকিছু তাহলে অনলাইন ক্যাম্পেইন বলি আর এই যে ভালো একটা অভিযোগ কন্টিনিউয়াসলি আপনাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, এটা থেকে বের হয়ে আসারও কি কোনো রাস্তা আপনারা নিয়েছেন? না, অভিযোগ আপনি কিসের ভিত্তিতে করছেন? আপনি তো আমাকে সেটা তথ্য বলা প্রমাণ হচ্ছে বলতে ফেক হবে। আইডি, একজনের 10টা ফেক আইডিটা কে করছে? আমরা রিসেন্টলি দেখেছি যে এখন যদি আপনি এই প্রসঙ্গেই যান একটা ডিবেটমূলক, তো ছাত্র দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক ছাত্র দলের কর্মী 10টা করে ফেক আইডি খুলবা এবং প্রত্যেক আইডি থেকে প্রতিদিন 10টা করে হচ্ছে আমাদের বিরুদ্ধে মানে পোস্ট করবা। তো এটা তো প্রমাণিত, এটা বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এটা প্রকাশিত হয়েছে। তো আমাদের কি এরকম কোন নির্দেশনা আছে? ইভেন আমরা তো এখন পর্যন্ত আপনি যদি দেখবেন, আমরা যেভাবে করে আমাদের জনশক্তি বলার চেষ্টা করেছি যে আমাদের শুধুমাত্র আদর্শিক শুধু বক্তৃতা বিবৃতিতে দিলে হবে না, আমাদের আদর্শটা যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটে ওঠে। আমরা কাউকে সমালোচনা করব গঠনমূলকভাবে এবং যেন সেটা তাকে কোনো আঘাত না দেয়, এই বিষয়গুলো আমরা বারবার ইন্টারনালি এক্সটার্নালি আমাদের জনশক্তিদেরকে বলার চেষ্টা করছি। কিন্তু পক্ষান্তরে আমরা ছাত্রদলের পক্ষ থেকে কী পাচ্ছি? তো তারাই যদি আবার আমাদেরকে অভিযোগগুলো দেয়, এটা হাস্যকর। আর আপনাদের বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ হলো আপনারা কমিটি প্রকাশ করেন না, যদিও বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করেন, সেখানে হল কমিটি সেটা প্রকাশ করেন না। পুরো বাংলাদেশেরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটির প্রকাশ এবং অপ্রকাশের যে দ্বন্দ্ব, এটা কিভাবে দেখবেন? দেখুন, কমিটির প্রকাশ অপ্রকাশ বিষয়টা আপনারা যেভাবে দেখছেন বা বলছেন, বিষয়টা আসলে এমন না। ছাত্র শিবির তো একটা লিডার বা আমাদের লিডার হচ্ছে খুব কম থাকে এখানে ওয়ার্কার্স বা হচ্ছে আমাদের সাপোর্টার, তাদের সংখ্যাটা বেশি থাকে। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে আমাদের হয়তো সভাপতি সেক্রেটারি একজন, অথবা এখানে আমাদের 5-7 জনের কমিটি আছে, কিন্তু যখন আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি সেখানে সাধারণ শিক্ষার্থীরা আসছে আমাদের প্রোগ্রামে, সাধারণ সাপোর্টার যারা আছে তারা আসছে, যারা আমাদেরকে ভালোবাসে তারা আসছে। এখন আমি কি এদের সবাইকে ধরে ধরে আমাদের কমিটির মধ্যে নিয়ে আসবো, কমিটির মধ্যে প্রকাশ করে দেব? তো এটা তো আসলে যৌক্তিক নয়। তো এই জন্য আমরা আমাদের যেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেভাবে করছি। আমাদের হলের প্রতিনিধি আছে, প্রতিনিধিগুলোকে আমরা ওইভাবে আসলে এখন প্রকাশ বলতে কি, একটা সংবাদ সম্মেলন করে সারা দেশের যত হল শাখা আছে সেটা সংবাদ প্রকাশ করা, এটা কি কোনো রাজনৈতিক ট্র্যাডিশন আছে? ছাত্র সংগঠন যেরকম তাদের হল শাখা কমিটিও করে, এটা কি মানে এখন ধরুন বাংলাদেশ ছাত্র রাজনীতির একটা স্ট্রাকচার আছে, একটা প্রত্যেকের আবার নিজস্ব কিছু পলিসি বা কিছু সিস্টেম রয়েছে, সবাই তো সেটাই ফলো করবে। আমি আমার গঠনতন্ত্র যেভাবে আছে সেটা ফলো করব। এখন আপনি যদি নেশন ওয়েতে মানে ন্যাশনালি যদি কোনো একটা স্ট্রাকচার দাঁড় করান এবং সবাই যদি সেখানে এগ্রিমেন্ট হয়, তাহলে সেটা একটা বিবেচ্য বিষয়। বাট আমাদের যারা হল কমিটিতে আছে এদেরকে যারা স্থানীয় শিক্ষার্থী তারা সবাই জানে, কিন্তু এটা তো মিডিয়াতে আমি সংবাদ সম্মেলন করে প্রকাশ করার বিষয় না। যারা হলে আছে তারা সাধারণ শিক্ষার্থী হয়ে যায়, আবার সাধারণ শিক্ষার্থী শিবির হয়ে যায়, এই যে একটা বিতর্ক। দেখুন, সাধারণ শিক্ষার্থীটা আলাদা কোনো এন্টিটি না।
আমি পড়াশোনা করছি, আমার একটা পরিচয় ছাত্র, আবার আমি হয়তো কোনো একটা দলকে সাপোর্ট করছি, সেটা হয়তো আমার তখন দলীয় পরিচয় আসে, বা আমি একটা দায়িত্ব পালন করছি, সেটা একটা পরিচয়। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার পরিচয় কি, আপনি এখন বলবেন আপনি উপস্থাপক। আবার একটু পরে যখন আপনি পরিবারের কাছে যাবেন তখন আপনার পরিচয় হচ্ছে আপনার পরিবারের সদস্য, আবার আপনি মানুষ। তো এইভাবে করে তো আপনার আসলে অনেকগুলো পরিচয়। তো এটাকে আসলে আপনি জাস্ট নিজেদের রাজনৈতিক স্বার্থে একটা বয়ান দাঁড় করিয়ে ছাত্র শিবিরকে একটা বাইনারি পজিশনে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি কোনো রাজনৈতিক সৌন্দর্য নয়। বরং আমরা আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলছে, এবং 5 তারিখের পরে আপনি আমাদের কার্যক্রমগুলো দেখেন, ক্যাম্পাসগুলোতে আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে কিভাবে নিচ্ছে। এই বিষয়ে আসছি জাহিদ ভাই, আপনারা বিভিন্ন উন্নয়নমূলক সেবামূলক কাজ করছেন ক্যাম্পাসগুলিতে, সেটা দেখা যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় সেটা ভালো এক্সপেন্সিভও বটে। আপনারা শিক্ষার্থীদের সেবামূলক কাজে ফিল্টার দিচ্ছেন, আমরা যদি বলি যে ওষুধ বা প্রাথমিক এইড এই সেবাগুলি দিচ্ছেন। এই যে যদি আমরা এক্সপেন্সিভের জায়গাগুলো দেখি, তাহলে আর্থিক যোগানটা অবশ্যই আপনারা এখানেও একটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হলো আপনাদের সাংগঠনিক একটা কাঠামো আছে যেখান থেকে অর্থ আপনাদের কর্মী সমর্থকদের মধ্যেই আসে। আমার প্রশ্ন হলো, সেই আশাটাও কি কোনো রকম বাইন্ডিংস করে ফেলেন কিনা, যে আপনাকে এটাই দিতে হবে, এটা তাদেরকে কোনো রকম প্রেশারাইজ করা হয় কিনা, এই জিনিসটা ক্লিয়ার করা। না, দানের বিষয়ে ইসলামের নীতিমালা হচ্ছে যার সামর্থ্য যতটুকু তিনি দান করবেন। তা আমাদের প্রত্যেক কর্মী সমর্থক যারা আছে, আমরা এখানে এই নিয়তেই মূলত সংগঠনকে অর্থ দেই। তো এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ছাত্র শিবির তো একটা লম্বা সময়ের সংগঠন, 1977 সাল থেকে চিন্তা করলে আজকে প্রায় 48 বছর। তো এই সময়টাতে তো আমাদের অনেক ভাইয়েরা বিদায় হয়েছেন, ছাত্র জীবন শেষ করেছেন, এবং এই পজিশনগুলো তো ওনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে আছেন। তো এনারা হচ্ছে আমাদেরকে সংগঠনে অর্থ প্রদান করেন। ফর এক্সাম্পল ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত 77 সাল থেকে হিসাব করলে তো বিশাল একটা সংখ্যা এখানে। তো আলহামদুলিল্লাহ ওনারা যে জায়গাটাতে আছেন, ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করছেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা সাবেক ছিল তারা ওখানে কন্ট্রিবিউট করেন। এরপরে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বেসড, যেমন আপনি যেটা বলেছেন ওষুধের একটা বিষয় এসেছে, ইফতারের প্রজেক্ট ছিল আমাদের। এভাবে করে বিভিন্ন যে মেডিকেল ক্যাম্প, আদার্স যে বিভিন্ন প্রজেক্টগুলো, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন যারা আমাদের সাবেক ভাইয়েরা আছেন অথবা যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে আমরা এক্সপোজ করি অথবা তাদের কাছে আমরা প্রেজেন্ট করি। তখন তারা হচ্ছে সেখানে কয়েকজন ভাগ করে, হ্যাঁ ঠিক আছে এই প্রজেক্টটা আমরা 10 জন দায়িত্ব নিলাম, তোমরা কাজটা করো। এভাবে করে মূলত আসলে আমরা বিষয় করি, কিন্তু কাউকে বাধ্য করা বা এটা ইসলাম সম্মত না, এটা আমরাও করি না। আচ্ছা, ছাত্র সংগঠনের কমিটিতে থাকার জন্য সেটাকে রানিং স্টুডেন্ট হওয়াটা জরুরি? আপনাদের সবগুলি কমিটিতে যারা আপনারা আছেন তাদের কি ছাত্রত্ব আছে? আচ্ছা, আমাদের কমিটিকে আপনি কয়েকটা ভাগে ভাগ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সেন্ট্রাল কমিটি। ওকে, সেন্ট্রাল কমিটির পরে হচ্ছে আমাদের ব্রাঞ্চ কমিটি। ব্রাঞ্চের মধ্যে থাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়, সিটি, জেলা এবং এই পর্যায়ে। এরপর হচ্ছে আমাদের সেই ব্রাঞ্চের অধীনে আপনার থানা কমিটি। এরপর হচ্ছে যে স্কুল লেভেল বা এই উপশাখা লেভেল। আপনি আমাদের শাখা পর্যায় পর্যন্ত প্রত্যেককে পাবেন তারা রানিং মাস্টার্স করছে, এটা একটা বিষয়। আর কেন্দ্রে যারা আসে আমাদের, এদের অধিকাংশের মাস্টার্স হয়তো রানিং থাকে অল্প কয়েকজন। যেমন আমাদের কেন্দ্রীয় কমিটিতে এখন 29 জন আছে, 29 জনের মধ্যে কয়েকজন আছে এখনো মাস্টার্স কন্টিনিউ চলছে। আর অধিকাংশের হচ্ছে মাস্টার্স তিনি শেষ করেছেন। মাস্টার্স শেষ করার পর আমাদের যেটা শর্ত, ওনাকে হয়তো এমপিএল, পিএইচডি অথবা সেকেন্ড মাস্টার্স অথবা কোনো একটা জায়গায় ওনাকে একটা ইনস্টিটিউশনাল জায়গায় ভর্তি থেকে ছাত্রজীবন কন্টিনিউ করতে হবে, এটা শর্ত। তো সেই জায়গাতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার এখন 3rd মাস্টার্স চলতেছে, এটা আমাকে কন্টিনিউ করতে হয়েছে সংগঠনের সিস্টেমের কারণে, সব কিছু মিলে। এভাবে করে আপনি নিচের দিকে চিন্তা করলে আমাদের সেক্রেটারি জেনারেল, অন্যান্য সেক্রেটারি ভাইরা এবং শাখা পর্যায়ে সবাই কোনো না কোনোভাবে কোনো একটা জায়গায় প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমি একই প্রশ্ন ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে করেছিলাম, উনি বললেন সেন্ট্রাল কমিটিতে থাকতে গেলে ছাত্রত্ব নিয়ে থাকাটা খুবই মুশকিল, কারণ পড়াশোনা এবং দায়িত্ব এই দুইটা একসাথে চালানো কঠিন হয়ে পড়ে। এই যুক্তির সাথে আপনি একমত? ওনার যুক্তিটা সঠিক হতে পারে, বাট হচ্ছে যেহেতু ছাত্র সংগঠন, এটা আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আপনার কষ্ট হলেও কঠিন হলেও আপনাকে ছাত্রত্বটা ধরে রাখা উচিত। সেটা আপনারা করছেন? হ্যাঁ, আমরা করছি, এটা আমাদের শুরু থেকেই করা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু অল্প কথায় বলবো। সেটা হলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিবির সমর্থন করে কিনা, চায় কিনা? কারণ আমরা যদি কালচারাল দিক থেকে বলি,
আমরা অবশ্যই অনেক ভালো কথা বলি, আমাদের লিডার বের হইতে হবে। আমাদের ছাত্র রাজনীতি না থাকলে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক বেশি গরিব হয়ে যাবে। কিন্তু এই কালচার বিরাজমান থাকতে গেলে আবার আমরা দেখি একটা স্টুডেন্ট ক্যাম্প মানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ে গণপিটুনি দিয়েও তার সহপাঠীকে মেরে ফেলছে। আমরা যদি মাদকের কথা বলি, মানে নির্মমতার সর্বোচ্চ পাঠটাও তারা সেখান থেকেই পাচ্ছে। সুতরাং আমরা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঠিক এভাবেই চাইবো কিনা, ছাত্র শিবির সেটা চায় কিনা? আমি খুব সংক্ষেপে যদি বলি, 5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, এটা আমি ইতিপূর্বে কিছু মিডিয়াতে বলেছি। সেই ইন্টারনাল সার্ভেতে উঠে এসেছে মোর দ্যান 80% স্টুডেন্ট তারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোর ছাত্র রাজনীতি চায় না। তো দেখুন, সে জায়গা থেকে আমরা 5ই আগস্টের পরে এই কনসেপ্টটাকে যেন চেঞ্জ করা যায়, রিকভার করা যায়, চেষ্টা করে যাচ্ছি। তাদের মাঝে একটা ভয়ভীতি, আতঙ্ক তৈরি হয়েছে, যেটা আপনি উল্লেখ করেছেন, বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনাগুলো, মাদকের ঘটনাগুলো, এরপরে হচ্ছে এক ধরনের গোলামি তন্ত্রের মধ্য দিয়ে ইউজ করা, যারা সরকার দলীয় ছাত্র সংগঠন থাকে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে, গেস্ট রুম কালচার, অন্যান্য বিষয়। এই বিষয়গুলোর কারণে যে মানে রাজনীতির কালচারটা, এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা ভয় আতঙ্কের নাম। এখন আপনাকে তো সেখানকার একটা ভিন্ন কিছু দিতে হবে, একটা রিপ্লেসমেন্ট দেওয়ার পরে সেটা মানুষের কনসেপ্টটা চেঞ্জ হবে। ছাত্র শিবির 5ই আগস্ট পর এই সবগুলো কাজ করার পর আপনি এখন যদি সার্ভেটা করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা অনেকাংশে নেমে এসেছে। বাট আমাদের অন্য কিছু কিছু ছাত্র সংগঠন, তাদের যে এক্সপোজ অথবা তাদের ওভারঅল কার্যক্রম, তারা আগের একটা ধারাতে ফিরে যেতে চায়। কাকে মিন করছেন? যারা করছে সেটা আপনি সাধারণ শিক্ষার্থী কিন্তু প্রশ্নটা করতে পারেন, তাদের কাছ থেকে উত্তরটা নিতে পারেন যে তাদের কাকে কিভাবে দেখছে। এখন যদি আপনি বলেন যে মেইন স্ট্রিমের ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, এরপরে অনেকগুলো ইসলামিক সংগঠন আছে, ছাত্র অধিকার আছে, বাকচাষ আছে, আপনি এদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মন্তব্য নিতে পারেন। বাট আমাদের কথা হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে এবং এটার গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজন। 5ই আগস্টটা যে স্পিরিটের উপর তৈরি হয়েছে, ঠিক একই স্পিরিটে বাংলাদেশ ছাত্র রাজনীতি হবে। এখানে কেউ কারোর উপর আধিপত্য বিরাজ করবে না, হল দখল করবে না, সবাই স্বাভাবিক প্রক্রিয়া ছাত্র হিসেবে পরিচয় দিবে, বাট সবার উপকারে, অধিকার আদায়ের জন্য যারা নেতা থাকবেন তারা কাজ করবে। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে আসবেন, কল্যাণমূলক কর্মসূচি নিয়ে সবাইকে উপস্থাপন করবেন। এই রাজনীতি আমরা চাই। আমি যদি বলি আপনাকে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো থেকে আপনার সংগঠনের ভিন্নতা কোথায়? একজন শিক্ষার্থী কেন ছাত্রদল করবে না, কেন বাকচাষ করবে না, বা কেন নতুন করে হওয়া আপনার অন্যান্য ছাত্র সংগঠনের সাথে জড়িত না হয়ে শিবির কেন করবে? আচ্ছা, অন্য দল কেন করবে না আমি সে প্রসঙ্গে যেতে চাই না, বাট শিবির কেন করবে এটার উত্তরটা হচ্ছে, শিবির একজন ছাত্রকে শুধু একাডেমিকলি বলে না, অথবা শুধুমাত্র তাকে নেতা হওয়ার জন্য বলে না, অথবা শুধু তাকে মোরালিটির জন্য বলে না, তাকে তার একাডেমিক দায়বদ্ধতা, তার সামাজিক দায়বদ্ধতা, তার রাষ্ট্রীয় দায়বদ্ধতা, তার ভিতরে যে প্রতিভাগুলো রয়েছে সে প্রতিভাগুলোকে বিকাশ করা এবং ভবিষ্যৎ এই জাতির জন্য ভূমিকা রাখার জন্য তাকে সততা, যেটা আমরা আমাদের ভিশনে বলেছি, সততা, দক্ষতা, দেশপ্রেম, এই তিনটার সমন্বয়ে গড়ে তোলে। আমি জানি না অন্য সংগঠন যাদের বিষয়গুলো আপনি মিন করেছেন তারা সেটা করে কিনা, তবে আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাতে হচ্ছে আপনারা একটা কম্পারিজন করুন, আপনারা একটা স্টাডি করুন, ছাত্র শিবির সম্পর্কে আপনি জানুন, অন্যান্য দল সম্পর্কে আপনি জানুন, জানার পর ছাত্র শিবিরকে যদি তাদের কাছে ভালো মনে হয় ছাত্র শিবিরকে আপনি সাপোর্ট করুন। আবার আমাদের সাথে সবসময় যে আপনি অ্যাক্টিভলি কাজ করতে হবে তা না, আমাদেরকে সাপোর্ট করে অনেক কিছু কাজ করা যায়। তো এটি আমি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান থাকবে। অনেক ভালো বলেছেন। আমি যদি বলি যে আপনাদের সংগঠনে একটা চর্চা আছে, সেটা আত্মসমালোচনা করেন আপনারা। আমরা যদি আজকের এই শোতেই বলি, আপনি আপনার সংগঠনেরই দায়িত্বশীল জায়গা থেকে আত্মসমালোচনা করবেন, এমন দু একটা জিনিস বলবেন যেটা রিকভার করলে বা ইরেজ করলে আপনারা আরও ভালো করতে পারবেন, যেটা আপনাদের দুর্বলতা। আচ্ছা, যেটা আমাদের যদি ওভারঅল বলি, ছাত্র শিবিরের যে রিসোর্স রয়েছে ৭৭ সাল থেকে এখন পর্যন্ত, অথবা আমাদের রানিং যে রিসোর্স রয়েছে, যে সারা দেশে যতজন ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, তো আমাদের একটা কনসেপ্ট হচ্ছে সবাইকে আমরা আউটপুট ভিত্তিক অথবা প্রোডাক্টিভ করে তোলা। তো এটা আমরা আসলে 100% পারছি না। আমি যদি জুলাই আগস্ট বলি আপনাকে, আমাদের যত রিসোর্স আছে এর মধ্যে হয়তো আমরা 50% মোরাললেস কাজে লাগাতে পেরেছি। 50% মোরালস কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ এই জুলাই আগস্টের আমাদের এই ভূমিকাটা আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সেখানে যদি 100% রিসোর্সকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য, ছাত্র শিবিরের জন্য
এটা আমাদের অনেক গেইনের একটা জায়গা হবে। এই জায়গাটা আমাদের দুর্বলতা রয়েছে, 100% রিসোর্স কাজে লাগাতে পারছি না। থ্যাংক ইউ। মিডিয়ার মাফিয়াবাজি যদি বলি যে গত 16 বছর শেখ হাসিনা হওয়ার পেছনে যেই শক্তিগুলো অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করেছে, সেটা অবশ্যই গণমাধ্যমের কথা বলতেই হয়। 5 তারিখ পরবর্তী সময় আপনি কি মনে করেন যে এই মাফিয়া তন্ত্র বলি আর বাজি বলি সেটা কমেছে বা লাগাম টেনে ধরা গেছে, নাকি তারা ঠিক তাদের এজেন্ডায় আছে? আরও স্পষ্ট করে যদি বলি, আপনারা কি এই বিষয়টাতে আসলেই সচেতন কিনা যে যারা নাকি বিগত আমলে ঠিক সত্যকে চেপে রেখে একরকম তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে গণমাধ্যমকে ইউজ করেছে, 5 তারিখ পরবর্তী সময় আপনারাও কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন বা ওটুকু দূরত্ব মেনটেন করে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন, নাকি তাদের সাথে কোলাকুলি করেছেন? আসলে আপনি অনেক গ্রাউন্ড থেকে কোশ্চেনটা করেছেন। প্রথমত হচ্ছে ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে অনেক উইংয়ের ভূমিকা ছিল। এর মধ্যে এই মাপিয়াতন্ত্র, যেটা আপনি মিডিয়ার কথা বলেছেন, এটা আমি একবার ফার্স্ট ক্যাটাগরির মধ্যে রাখবো, যারা ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে সহায়তা করেছেন। তো সে জায়গা থেকে 5ই আগস্টের পরে যেটা আমরা দেখেছি যে অনেকেই এই মিডিয়াগুলোকে দখল করছেন। তো দখল করছেন কিভাবে? আগের সব কিছুই ঠিক আছে, জাস্ট হয়তো উপরে একটু নামটা চেঞ্জ হচ্ছে বা কোনো একটা জায়গায়, কিন্তু ভিতরের পক্ষ দখল করলে আরেক পক্ষ গেস্ট হয়ে টকশো করছেন। জাহিদ ভাই, আমি যদি বলি এটাই, সুতরাং আপনারা কি এটা মিনিমাম একটু চিন্তা করছেন কিনা যে কার ভূমিকাটা কি? যদি আমরা জুলাই বা জুন মাসেও তাদের কন্টেন্টগুলি দেখি, এই আন্দোলনের আপনি খুব বেশি দূর যাওয়া লাগবে না, আপনি যদি নেট শাটডাউন হওয়ার আগ পর্যন্ত দেখেন, আপনি এখনও কিন্তু প্রমাণগুলি পাবেন। তাহলে জুলাইয়ের শক্তিগুলি পরবর্তীতে তাদের সাথে মিশতে গেলে বা তাদেরকে কাছে টেনে নিতে গেলে যদি এতটুকু পার্থক্য আমরা না বুঝাই, তাহলে যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্যের পক্ষে ছিল আর যারা দালালি করেছে তাদের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব? না, অবশ্যই আমি আপনার সাথে একমত, এবং এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এবং কিছু রেজাল্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ দ্রুত সময়। ধন্যবাদ। সাম্প্রতিক ইস্যু প্রোফাইল লাল ইস্যু এবং জুলাইয়ের ক্রেডিট বিতর্ক, এই বিষয়টা যদিও বেশ কয়েকদিন হয়ে গেছে, আপনাদের সাংগঠনিকভাবেও এটার জায়গা থেকে এটার যথেষ্ট ডকুমেন্টস আপনারা গণমাধ্যমকে দিয়েছেন। আর যদি এই বিষয়ে ছোট করে আপনার কাছে জানতে চাই। আসলে দেখুন, জুলাই নিয়ে আমাদের প্রথম থেকে যেটা পলিসি, আমরা এখানে আমি বা আমার দল এটা না বলে আমরা সবাই, এই পলিসিতে আমরা বলার চেষ্টা করছি, কন্ট্রিবিউশনের জায়গাটা সবাইকে দেওয়ার চেষ্টা করছি। এখানে যারা শহীদ হয়ে গেছেন, শহীদ পরিবার, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, তো ক্রেডিটগুলো তো আসলে তাদেরকে সবার আগে দেওয়া উচিত সকল ক্ষেত্রে। তো এই পলিসিটা ছাত্র শিবির আমরা করার চেষ্টা করছি। এখন এখানে তো অনেকগুলো, আমি যেটা আমার শুরুতে বলেছিলাম, অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল, অনেকগুলো ডিসিশন নিতে হয়েছে, প্রত্যেক মুহূর্তে ভেবে চিন্তে ডিসিশনগুলো নিতে হয়েছে। আর একটা আইডিয়া যখন কারো মাথায় আসে, আইডিয়া জেনারেটও তো অনেকের মাধ্যমে হয়। আমি একটা আইডিয়া বলেছি, আপনি সেটার সাথে আরেকটু অ্যাড করেছেন, দেন সেটা একটা পরিপূর্ণতা গিয়েছে। তো এই জন্য লাল করা ইস্যু বলুন, 9 দফা বলুন, সব কিছুর ক্ষেত্রে ছাত্র শিবির আমরা চেষ্টা করেছি সবাইকে সমন্বয় করে কাজগুলো করার জন্য। কিন্তু এখন কারো কারোর মধ্যে প্রবণতা হচ্ছে যে না, এটা আমিই বলেছি, আমার বাইরে আর কেউ বলেনি, ঠিক আছে, আর কারো ভূমিকা ছিল না। তো এটা আন্দোলনের জন্য বা স্পিডকে ধরে রাখার জন্য কিছুটা ক্ষতিকর বলে আমার মনে হয়। আমি সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা সকলে মিলে কাজগুলো করেছিলাম। আচ্ছা, সকলে মিলে কাজ, একটা ইমারত নির্মাণের ক্ষেত্রে প্রত্যেকটা উইংয়ের গুরুত্ব থাকে, এখানে পিলারের গুরুত্ব থাকে, দেয়ালের ভূমিকা থাকে, পানির ভূমিকা থাকে, সিমেন্টের ভূমিকা থাকে, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, টপ ফ্লোর, সবগুলো ভূমিকা মিলেই তো হচ্ছে একটা বিল্ডিং বা একটা ইমারত নির্মিত হয়। এই জন্য কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করে ফেলা, এই পলিসিগুলো আমাদেরকে অ্যাভয়েড করা দরকার। জাহিদ ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আপনি এখানে আসবেন, সুতরাং আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছি, যদি দর্শকরা আপনাকে কোনো প্রশ্ন করতে চায় তাহলে যাতে সেটা তারা কমেন্ট বক্সে করে, এবং আমাদের দর্শকদের যথেষ্ট উচ্ছ্বাস দেখেছি। এখান থেকে আমরা 2-1টা প্রশ্ন নেই। রবিউল ইসলাম জায়েদ নামে একজন লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও সারা দেশের সকল ছাত্রদের নিয়ে জাতীয়ভাবে ছাত্র শিবিরের কোনো সমাবেশ করার পরিকল্পনা আছে কি? আচ্ছা, আমরা ইতিমধ্যে যেটা করেছি 5 তারিখের পরে প্রত্যেক শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা, এটা আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচি ছিল।
এবং আমাদের লাস্ট যে 2টি ঈদের ইভেন্ট গিয়েছে, ঈদের ইভেন্টে আমরা একটা সার্কুলার দিয়ে সকল শাখাকে বলেছিলাম যার শাখার অধীনে যে সকল শহীদ পরিবার রয়েছে তাদের সাথে এঙ্গেজড হওয়া, ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং তাদের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়ানো। তা আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমাদের একবারে কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেলের প্রত্যেকে, জনশক্তি থেকে শুরু প্রত্যেক শাখাগুলো এই কাজগুলো করে যাচ্ছে। আপনি যেটা বলেছেন এটি একটি বড় ইভেন্ট, এটা নিয়ে আমরা ভাবছি, ইনশাল্লাহ এটা আমাদের সামনের দিনে পরিকল্পনা আছে। সাইফুল্লাহ নামে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, বর্তমান ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সংকট আপনি কি মনে করেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিভাবে সেই সংকটকে কাটিয়ে উঠতে চায়? রাজনৈতিক সংকটের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কালচারাল প্রবলেম। রাজনৈতিক যে কালচারটা দীর্ঘদিন গড়ে উঠেছে, এই কালচারটা থেকে বের হয়ে চিন্তা অনেকাংশেই আমাদের অনেক রাজনৈতিক নেতারা করতে পারছেন না। সেটা ছাত্র রাজনীতি যেমন সত্য, আবার জাতীয় রাজনীতিতেও ঠিক একই বিষয়টা ঘটছে। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির 5ই আগস্টের পর এখন আমাদের কাজগুলো সবার কাছে উন্মোচিত। বিশেষ করে কাজগুলো আমাদের আগেও হয়েছে, আগে প্রচার হয়নি, এখন প্রচার হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। এবং এই ধারা আমরা মনে করি যে একটা কালচারাল পরিবর্তন। যখন আপনি একটা জায়গায় খারাপ প্র্যাকটিসগুলো দেখতে দেখতে অভ্যস্ত হবেন, তখন পাশাপাশি যখন ভালো প্র্যাকটিসগুলো দেখবেন, তখন আপনি সেখানে কনভার্ট হওয়া সহজ, বোঝা সহজ এবং কালচারটা পরিবর্তন করা সহজ। তো এভাবে করে আমরা ছাত্র রাজনীতির যে গঠনমূলক রূপ সেটা তুলে ধরতে চাই এবং এর মধ্য দিয়ে এই কালচারটা পরিবর্তন করতে চাই। অনেক বেশি ধন্যবাদ জাহিদ ভাই, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এটুকু সময় দিয়েছেন, সে কারণে ফেজ দ্য পিপলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের জুলাই 2024 বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ফেজ দ্য পিপলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।